নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজরুম। আজকের নিউজরুমে এমন একটা বিষয় আপনাদেরকে তুলে ধরব যা বিগত বেশ কয়েকদিনের যে খবরের ধরন সেই খবরের থেকে একটু হলেও আলাদা। বড্ড বেসুরো লাগছে রাহুল গান্ধী। তিনি একাধারে কংগ্রেসের সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা, আর সেই বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেই পোস্টটা অত্যন্ত বেমানান লাগছে, অন্তত এই সময়ের প্রেক্ষাপটে লাগছে। রাহুল গান্ধী পোস্ট করে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে যা জানতে চাইছেন, সেই জানতে চাওয়াটাকে এই সময় দরকার ছিল? প্রথম কথা, রাহুল গান্ধী যে বিষয় জানতে চাইছেন সেই বিষয়টা ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরেও তিনি যখন বিদেশমন্ত্রীর কাছে প্রকাশ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানতে চাইছেন, আর সেই পোস্ট যখন পাকিস্তানের একের পর এক মিডিয়া চ্যানেলগুলো স্ক্রিনশট নিয়ে খবর করছে, তখন কোথাও গিয়ে মনে হচ্ছে এতটা বাড়াবাড়ি না করলেও পারতেন রাহুল গান্ধী। কেননা তার এই পোস্টের ফলে ভারতের শত্রুরা অনেকটা উৎসাহিত হয়েছে। অপারেশন সিঁদুরের যে সাফল্য, যে বাস্তবিক প্রমাণ গোটা বিশ্ববাসী দেখেছে, তারপরে অন্তত কংগ্রেসের দলনেতা হিসাবে এবং লোকসভার বিরোধী দলনেতা হিসাবে, কেননা আপনি যে দলই করুন না কেন, দেশটার নাম ভারতবর্ষ, আপনি ভারতবর্ষেই থাকেন, ভারতীয় সংসদের সদস্য, কাজে দেশ যখন সর্বোপরি বা সর্বাগ্রে, তখন এই ধরনের পোস্ট আজকের দিনে দাঁড়িয়ে না করলেই পারতেন মিস্টার গান্ধী। কারণ আপনার পোস্টের ফলে সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি মিডিয়ারা যেভাবে আপনাকে কোট আনকোট করে প্রতিদিন খবর পরিবেশন করছে, তা কোথাও যেন ভারতের শিক্ষা এবং ভারতের সংস্কৃতি এবং ভারতের ঐক্যের সঙ্গে যে ছবিটা গোটা বিশ্ববাসী দেখেছে, সেই ছবির সঙ্গে একটু হলেও বেমানান। যদিও রাহুল গান্ধীর এই পোস্ট নিয়ে দেশজোড়া বিতর্ক তৈরি হয়েছে, স্বভাবতই বিজেপির পক্ষ থেকে এর তীব্র সমালোচনা করা হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র কি বলেছেন সেটা রাখবো সবার আগে। Mr. Rahul Gandhi's tweet is downright dishonest, deceptive and dangerous, because Rahul Gandhi is distorting the truth and misrepresenting facts to malign our armed forces. It definitely does not befit or behoove a leader of opposition like Rahul Gandhi to manufacture misinformation and fabricate fake news, especially when the Indian government has announced an international diplomatic outreach to explain to world countries about the remarkable success of Operation Sindoor. Rahul Gandhi's not just reckless and irresponsible tweet, but also vile false propaganda is now being weaponized by Pakistan, and Pakistan TV channels are using Rahul Gandhi's tweet to fabricate a very negative narrative about our Indian army. The actions of Rahul Gandhi are reprehensible. So Rahul Gandhi should first withdraw and delete his tweet and tender an unconditional apology. Also, Rahul Gandhi's false allegations have been clearly deflated and debunked by the press conference on May 11th by DGMO Lieutenant General Rajiv Ghai. And what was said in the press conference when they mentioned about in the wake of Operation Sindoor aligns with what the foreign minister has said, saying that whatever happened was after Operation Sindoor had started. So this very clearly punctures Rahul Gandhi's false propaganda. So Rahul Gandhi should now desist from
desperate action to stay politically relevant and immediately withdraw and delete his tweet and tender an unconditional apology for trying to peddle false propaganda. শুনলেন বিজেপির জাতীয় মুখপাত্র কিভাবে বললেন রাহুল গান্ধীর এই পোস্টটা, এটা আমরা বলছি না, তারা বলছেন যে এই পোস্টটা এই সময় দাঁড়িয়ে খুব কি প্রাসঙ্গিক ছিল। কিন্তু একজন সমর বিশেষজ্ঞের বক্তব্য বা স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের বক্তব্য আমরা দর্শকদের রাখব। রাহুল গান্ধী যখন এই পোস্ট করছেন তখন একজন সমর বিশেষজ্ঞ হিসাবে তারা কিভাবে এই পোস্টের গুরুত্বটা বিবেচনা করছেন সেটাও শোনাবো দর্শকদের। Rahul Gandhi is hopelessly misinformed. Before the operation started, it was as far as the Indian policy was concerned, there was a desire to keep escalation under control. We did not want to go out on a full-fledged war, which we could have done, but I don't think that was the aim. The aim was to hit out at the terrorist camps, which was why the operation was planned in two phases. One, the first phase was that we would hit out at the terrorist camps of the Jaish-e-Mohammed, the Lashkar-e-Taiba and the Hizbul Mujahideen, which was why those 9 targets were chosen, which was the headquarters and other infrastructure. The second phase of the operation would take place depending on the Pakistani reaction. If Pakistan reacted, then they would be hit harder, and if they reacted again, we would keep escalating till Pakistan stopped. That was the plan. Now, after we finished the first phase, after hitting the 9 targets of the terrorists, as per the plan, Pakistan was informed that we have hit your 9 targets. We are not going to, none of those targets were military targets or civilian infrastructure. It was specific to terrorist attacks, and we will not escalate it further. However, if you escalate it from now onward, we will respond with greater force. So Pakistan escalated in the second night. We responded. They escalated again. We responded again. All the Pakistani attacks were neutralized, but every single Indian attack went through, and their air bases and other assets were very severely crippled. That was the time Pakistan asked for a ceasefire. So at no time was any security or any aspect of our operational plans revealed to Pakistan prior to the event. They were only informed after the event, as the External Affairs Minister has so clearly stated. আমরা একদিকে যেমন বিজেপির মতামত দেখালাম, অন্যদিকে তেমন একদম প্রফেশনাল স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু তারপরেও আজকে কুপওয়ারা, রাজৌরি সহ কাশ্মীরের বিভিন্ন পাকিস্তান সংলগ্ন যে এলওসি, সেই এলওসিতে ভারতীয় সেনাবাহিনী একদম চোখের পলক না ফেলে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে একটা মাছিও গলতে না পারে ও কোথাও কোনো দিক থেকে যাতে অনুপ্রবেশকারীরা কোনো মতে কোনো ফাঁক ফোকর দিয়ে যাতে কাশ্মীরে পৌঁছাতে না পারে। দেখুন সেই ছবিটা। এবং এর সঙ্গে ভারতীয় সেনা যে উচ্চতর থার্ড আই প্রযুক্তি যেটা নিয়ে আলোচনা চলছিল, দেখুন আজকে সেই থার্ড আই প্রযুক্তি নিয়ে সীমান্তে কিরকম অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় সেনা। आप जो वर्चुअल रियलिटी कहते हैं उसका ये इस्तेमाल करता है, और हम लोग उनकी हर पोस्ट को देख सकते हैं, वो रोक देते हैं। ये तभी रिवर है, ये फ्लो कर रही है, ये एलसी से थोड़ा ही पीछे की तरफ। तो इसमें जो गैप्स आते हैं उसका गैप का इस्तेमाल करके वो रोक देते हैं। सर्वेलेंस सेंटर का महत्व बहुत ही ज्यादा था। हम लोग सर्वेलेंस सेंटर के द्वारा उनकी हर एक गतिविधि पे नजर रखे हुए थे 24 घंटा। वो कोई भी हरकत करते थे उसका हम लोग को लाइव फीड मिल जाती थी, तो उससे हम लोग उनकी कोई भी एक्शन के लिए रेडी रहते थे और उसका काउंटर करते थे। सर्वेलेंस सेंटर में जैसे आप देख सकते हैं कि लाइव पाकिस्तान के जो पोस्ट हैं वो विजिबल है। यहाँ पे हम लोग ने यहाँ पे उनके ऊपर बॉम्ब गिराया था। यहाँ पे आप देख सकते हैं कि उन्होंने अभी कैमोनेट लगा रखा है, और
ये एक पाकिस्तान की पोस्ट आप देख सकते हैं। तो अगर पाकिस्तान की कोई भी पोस्ट हम लोग को विजिबल है तो वहां पे कोई भी हरकत होती, जैसे टेररिस्ट आते या उनका लॉन्च पैड होता, तो हम लोग को उसकी इन्फॉर्मेशन पहले ही हो जाती थी। इसके वजह से हम लोग ने जो अपना सर्वेलेंस सेंटर है इसके द्वारा 24 घंटे उनके ऊपर नजर रखी और कोई भी शेलिंग के टाइम जो उन्होंने इन्फिल्ट्रेट करने की कोशिश की उसको रोका। हम लोग के पूरे फेंस के अलोंग हम लोग ने हाईटेक कैमरे लगा रखे हैं जो कि डिटेक्ट करता है अगर कोई भी मूवमेंट होती है। अगर वहां पे कोई पर्सन मूव करेगा, कोई गन लेके मूव करेगा तो उसका डिटेक्शन ऑटो डिटेक्ट हो जाता है और हम लोग को यहाँ पे पॉपअप के द्वारा पता चल जाता है। तो उसके द्वारा हम लोग ने कोई भी शेलिंग के टाइम जो उनकी इन्फिल्ट्रेशन की कोशिश थी उसको रोका और उनको हर फायर का मुंह तोड़ जवाब दिया। हम लोग को इसके वजह से करेक्शन करने में भी हेल्प मिली। हम लोग का अगर गोला थोड़ा दाहिने बाएं गिर रहा था तो इस सर्वेलेंस सेंटर की वजह से हम लोग को पता चला कि कहाँ पे गिर रहा है और हम लोग ने उसका करेक्शन देके एग्जैक्ट उनके बंकर्स के ऊपर, उनके पोस्ट के ऊपर हम लोग ने अपने गोले गिराए। ये हमारा VR सिस्टम है जिसकी मदद से हम जो पाकिस्तान की लोकेशन है, जो उनका AOR है, उसको समझ सकते हैं। ये लाइव आप जो वर्चुअल रियलिटी कहते हैं उसका ये इस्तेमाल करता है और हम लोग उनकी हर पोस्ट को देख सकते हैं। हम लोग एक तरह से वॉक थ्रू ले सकते हैं जो हमारा टेरेन है। ये हम लोग को अपने टैक्टिक्स डिसाइड करने में, हमारा अटैक प्लान डिसाइड करने में बहुत ही हेल्प करता है। ये तवी रिवर है, ये फ्लो कर रही है। ये LC से थोड़ा ही पीछे की तरफ ये रिवर फ्लो करती है। तो इसमें जो गैप्स आते हैं उसका गैप का इस्तेमाल करके ये टेररिस्ट है जो इन्फिल्ट्रेट करने की कोशिश करते हैं। तो हम लोग का हम लोग सर्च लाइट का इस्तेमाल करते हैं और कोई भी इन्फिल्ट्रेशन को रोक देते हैं। এই যেখানে সেনার মনোবল সেখানে রাহুল গান্ধীর এই পোস্টটা বড্ড বেমানান। এবার প্রশ্ন উঠছে, রাহুল গান্ধী তো সংসদের অনেক কমিটির মেম্বার, তিনি তো সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাইতে পারতেন, তিনি তো সরাসরি বিদেশমন্ত্রীর কাছ থেকে জানতে চাইতে পারতেন, কেননা তিনি দেশের বিরোধী দলনেতা, তার সেই অধিকার রয়েছে, সেই ক্ষমতা রয়েছে। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বা প্রতিরক্ষা মন্ত্রীর কাছেও জানতে চাইতে পারতেন। কিন্তু আপনার একটা পোস্ট, এই পোস্ট নিয়ে পাকিস্তানে বসে যারা আজকে ভারত বিরোধী প্রচার করছে সেই প্রচারটাকে খুব ভালো লাগছে মিস্টার গান্ধী, একবার ভেবে দেখবেন। তাই ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছে রাহুল গান্ধী যেন তার এই পোস্টটা মুছে ফেলেন। এখন রাহুল গান্ধী এই গণতান্ত্রিক দেশের একজন নাগরিক, তার উপর তিনি কংগ্রেসের দলনেতা এবং লোকসভায় বিরোধী দলনেতা। তার আচরণ অত্যন্ত দায়িত্বশীল। তিনি এর জবাব কি করবেন বা কি করা উচিত তার, সেটা তিনিই ঠিক করবেন। কিন্তু গণতান্ত্রিক দেশে মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও দেশের অখণ্ডতা এবং ঐক্যের দিকে তাকিয়ে বোধহয় সব পক্ষকেই আরো একটু দায়িত্বশীল হলে ভালো হতো। আজকের নিউজরুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।